আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের নিবন্ধন প্রস্তুতি পরীক্ষার লেকচার 5-এ আমরা আজকে দেখব যে আসলে কিভাবে আমরা আয় থেকে ইনকাম, চাকরি থেকে কিভাবে আমরা ইনকামটা জেনারেট করতে পারি। এবং আমি লাস্ট ক্লাসে দুটো এক্সাম্পল বা দুটা ওয়ার্ক হোমওয়ার্ক দিয়েছিলাম। তো সেই দুটো দিয়েই আমরা মূলত আজকে শুরু করব। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা শুরু করছি আজকের লেকচার 5। তো লেকচার 5-এ আমরা আজকে চাকরি থেকে আয় ধারা 32-এর যে দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল, আমি গত প্রত্যেকটা ক্লাসেই দুটো একটা করে হোমওয়ার্ক দিচ্ছি যাতে হচ্ছে কি আপনারা এটার সঙ্গে ইউজ টু হতে পারেন। তো এই হোমওয়ার্কের আপনাদের রেসপন্স রেটটা মোটামুটি পাচ্ছি, বাট সকলেরই কিছু কিছু ছোট্ট ছোট্ট জায়গাতে কিছু ভুল আছে। তো আমরা যদি একটু আমাদের লাস্ট হোমওয়ার্কটা যদি একটু দেখি, যে এখানে 2024 সালের জুলাই মাসে সাইফুল হক নামে এক ব্যক্তির আয় পরিগণনা করার জন্য আয় এবং হচ্ছে গিয়ে করদায় পরিগণনা করার কথা বলা হয়েছিল। তো এখানে যদি আমরা দেখি যে ওনার বেতনের একটা স্কেল দেয়া আছে। তো বেতনের স্কেল থেকে আমরা আসলে তার আয়টা কিভাবে পরিগণনা করব সেইটাও একটা একটা শেখার বিষয় আছে। তো সেই জন্যই আমি মূলত এই ধরনের প্রবলেমগুলো আসলে আপনাদের সামনে আনি। আর এই ধরনের প্রবলেমগুলো যখন আপনারা কমপ্লিট করতে পারবেন বা চেষ্টা করবেন করার জন্য, তাহলে আপনাদের যত ধরনের প্রবলেম আসুক, অ্যাটলিস্ট প্র্যাকটিক্যাল এরিয়াতেও আপনারা, পরীক্ষার জন্য তো আপনারা পারবেনই, প্র্যাকটিক্যাল এরিয়াতেও আপনাদের জন্য বেটার প্রস্তুতি, আমি বলবো যে যদি আপনারা এগুলো যদি সম্পন্ন করেন তাহলে আপনাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে হবে। এবং আপনারা যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলোই আপনাদের সামনে আসবে। তো আমরা যদি দেখি যে ওনার মূল বেতনের স্কেলটা ছিল এরকম, যে 10,200 ইন্টু 12, দ্যাট মিন্স 12,000। তার মানে হচ্ছে গিয়ে ওনার 10,000 টাকা হচ্ছে গিয়ে ওনার মূল বেতন। তো ইনক্রিমেন্ট হিসাবে 12 মাসের যে কোনো সময় যদি ওনার ইনক্রিমেন্ট হয় তাহলে 2,000 টাকা, 200 ইন্টু 12, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে 2,400 টাকা ওনার ইনক্রিমেন্ট হবে। আর হচ্ছে গিয়ে সেটা 12,000 টাকা পর্যন্ত যে ওনার ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে বেতনটা ওই স্কেলে যেয়েই ওনার থেমে যাবে। তো ওনার ইনক্রিমেন্টের বিষয়ে যেটা বলা আছে যে তার বার্ষিক ইনক্রিমেন্টের তারিখ হচ্ছে 1 এপ্রিল। তাহলে ইনক্রিমেন্ট হলে ওনার বেতন আসবে 12,000 টাকা, আর ইনক্রিমেন্ট ছাড়া ওনার মূল বেতন থাকবে 10,000 টাকা। তো এই দুটা জায়গা আমাদের ফিক্সড। তো ওনার ইনক্রিমেন্ট হয় হচ্ছে 1 এপ্রিলে। দ্যাট মিন্স আমাদের যদি জুলাই থেকে আমাদের বছর শুরু হয়, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ, 9 মাস। তার মানে উনি 9 মাস হচ্ছে ওনার বেতন থাকবে 10,000 টাকা করে। আর ইনক্রিমেন্ট মানে এপ্রিল, মে, জুন, এই 3 মাস ওনার বেতন হবে হচ্ছে 12,000 টাকা করে। তাহলে ওনার আমাদের টোটাল মূল বেতন আমরা পেয়ে গেছি। মূল বেতন হচ্ছে 10,000 টাকা ইন্টু 9 প্লাস হচ্ছে 12,000 টাকা ইন্টু 3। এইটার টোটাল যত টাকা আসবে এই টাকাটাই ওনার হচ্ছে গিয়ে মূল বেতন হিসাবে আসবে। তাই মূল বেতনের 10% আসবে মহার্ঘ ভাতা, যেটা বলা আছে যে তিনি মূল বেতনের 10% মহার্ঘ ভাতা পান। মাসিক 3,000 টাকা হারে হচ্ছে 300 টাকা হারে হচ্ছে চিকিৎসা ভাতা পান। তাহলে 300 টাকা ইন্টু হচ্ছে 12, 3600 টাকা। এখানে প্রকৃত ব্যয়ের হিসাব করার আসলে কোনো দরকারই নেই। প্রকৃত ব্যয় যতই থাকুক, আমার ইনকাম হিসাবে যোগ হবে 300 টাকা করে। উনি মাসিক ভাতা পেয়েছেন ওই 300 টাকা করে। তিনি 2 মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস পেয়েছেন, একটা ইনক্রিমেন্টের আগে একটা ইনক্রিমেন্টের পরে। দ্যাট মিন্স উনি একটা বোনাস হবে 10,000 টাকায়, একটা বোনাস হবে 12,000 টাকায়। তিনি তার মূল বেতনের 10% প্রভিডেন্ট ফান্ডে জমা রাখেন। তাহলে টোটাল যে ওনার মূল বেতন যে যে কয় টাকা আসবে তার 10% উনি আরপিএফ এ রাখবেন।
আচ্ছা, যেখানে তিনি 14% হারে 150 টাকা সুদ পেয়েছেন। আচ্ছা, এখানে যেহেতু আরপিএফ এর সুদ ওয়ান থার্ড অফ টোটাল ইনকামের যে পোর্শন আসবে, সেই পোর্শনের পুরো টাকাটাই আরপিএফ এর সুদ যদি ওই পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকা তার হচ্ছে গিয়ে এক্সামটেড আছে অ্যাজ পার শিডিউল অনুযায়ী। আমাদের যে শিডিউল আছে, শিডিউলের বলাই আছে, যেটা আমি শিডিউলের ডিটেলটাও আমরা এখানে দিয়ে দিছি অ্যান্সারের সাথে, তো সেটাও আপনারা একটু দেখতে পারবেন। তো এরপরে আছে হচ্ছে গিয়ে তাকে একটি বিনা শুল্ক কোয়ার্টার দেয়া হয়েছে। বিনা শুল্ক কোয়ার্টার মানে হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে ওনার যেটা বার্ষিক মূল্য থাকবে এটাই তার ইনকাম হিসাবে যোগ হবে। তাহলে বার্ষিক মূল্য এখানে বলে দেয়া আছে 3 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকাই ওনার ইনকাম হিসাবে যোগ হবে। দাপ্তরিক ও উভয় কাজে ব্যবহৃতর জন্য 1500 সিসির একটি গাড়ি দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি যে 2000 সিসি পর্যন্ত, 2500 সিসির আগ পর্যন্ত এবং 2500 সিসির পরে, দ্যাট মিনস 2500 সিসি প্লাস এবং 2500 সিসির পূর্বে, এই দুইটা জায়গাতে আমরা জানি যে গাড়ির ক্ষেত্রে একটাই হচ্ছে 10,000 টাকা প্রতি মাসে 2500 সিসি পর্যন্ত, 2000 সিসি পর্যন্ত, আর 2500 সিসির পরে হচ্ছে গিয়ে সেটা 25,000 টাকা করে। তো আমরা সেটা যদি দেখি যে 1500 সিসির যেহেতু উনি গাড়ি পেয়েছেন, তার মানে ওনার প্রতি মাসে 10,000 টাকা হিসাবে, দ্যাট মিনস বছরে 1,20,000 টাকা ওনার ইনকাম হিসাবে যোগ হবে। আচ্ছা, উনি বিনোদন ভাতা 5,000 টাকা পেয়েছেন, তার মানে 60,000 টাকা ওনার হচ্ছে গিয়ে বিনোদন ভাতায় যোগ হবে। এই হচ্ছে গিয়ে তার মূল আয়ের হিসাব। এখন যখন এই আয়টা শেষ হয়ে যাবে, তাহলে আমাদের একটা জেনারেল এক্সাম্পশন আছে, আমরা সবাই জানি, ওয়ান থার্ড অফ টোটাল ইনকাম অর 5 লাখ টাকা, হুইচ এভার ইজ লোয়ার, সেটাই হচ্ছে গিয়ে এক্সাম্পশন পাবে। তো সেটা করার পরে দেন আমরা তাদের বিনিয়োগগুলি দেখব। তার বিনিয়োগের মধ্যে কি কি আছে? বিনিয়োগের মধ্যে সে শেয়ারে বিনিয়োগ করেছেন, আচ্ছা, স্বর্ণ ক্রয় করেছেন, জীবন বীমা প্রদান করেছেন, বই ম্যাগাজিন ক্রয় করেছেন, ডিপিএস করেছেন। আচ্ছা, এখানে স্বর্ণ এবং হচ্ছে বই ম্যাগাজিন ক্রয়, এই দুইটা তার বিনিয়োগ হিসাবে আসবে না। বিনিয়োগ হিসাবে সেটাই আসবে যেটার থেকে সে বেনিফিট পাবে। বিনিয়োগ হিসাবে সেটাই আসবে যেটার থেকে উনি বেনিফিট পাবেন। তাহলে ওনার বেনিফিট পাওয়ার সুযোগ আছে, শেয়ারে বিক্রয় করেছে, ওখানে উনি কোনো লাভ বা লস হওয়ার সুযোগ আছে। যে প্রিমিয়াম দিয়েছেন, এই প্রিমিয়ামের বেনিফিটটা উনি পাবেন। সেই সাথে উনি যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা দিয়েছেন, তারও হচ্ছে গিয়ে ডাবল পরিমাণ টাকা উনি বিনিয়োগ হিসাবে দেখাতে পারবেন। এবং মাসিক যে ডিপিএস করেছেন, এই ডিপিএসটা উনি বিনিয়োগ হিসাবে দেখাবেন। তাহলে এই ছিল তার বিনিয়োগ। তাহলে বিনিয়োগের ক্ষেত্রেও আমরা জানি যে বিনিয়োগটা আসলে কিভাবে ক্যালকুলেশন করে। বিনিয়োগ ক্যালকুলেশন করে হচ্ছে টোটাল ইনকামের 3%, অথবা টোটাল বিনিয়োগের 15%, অথবা 10 লাখ টাকা, হুইচ এভার ইজ লোয়ার, সেটাই হচ্ছে আমার বিনিয়োগের রিবেট বা বিনিয়োগ রেয়াত আমরা পাই। এবং তারপরেই আমরা হচ্ছে গিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করব। ট্যাক্স ক্যালকুলেশন আমরা করব হচ্ছে গিয়ে 3,75,000 টাকায় হচ্ছে গিয়ে 0%, দ্যাট মিনস উনি যেহেতু সাইফুল হক, উনি একজন পুরুষ, হ্যাঁ, তাহলে 3,75,000 টাকা হচ্ছে গিয়ে ওনার জিরো ট্যাক্স। তার পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে গিয়ে 10%, তার পরবর্তী 4 লাখ টাকায় 15%, তার পরবর্তী 5 লাখ টাকায় হচ্ছে গিয়ে 20%, দেন পরবর্তী 20 লাখ টাকায় হচ্ছে গিয়ে 25%, এবং অবশিষ্ট যা আছে সেটাতে হচ্ছে গিয়ে 30%। তো আমরা যদি হচ্ছে গিয়ে ওনার একটু সমাধানটা যদি আমরা একটু দেখি, যে আমরা যেটা বলেছিলাম যে ওনার 10,000 টাকা করে 9 মাস পর্যন্ত আসবে, এবং 10,200 টাকা, যেহেতু ওনার 200 টাকা হচ্ছে গিয়ে ওনার ইনক্রিমেন্ট হয়, তাহলে 10,200 টাকা করে 3 মাস পর্যন্ত ওনার 1,20,600 টাকা হচ্ছে মূল বেতন। তার 10% মহার্ঘ ভাতা হিসাবে 1,260 টাকা, চিকিৎসা ভাতা 300 টাকা করে 12 মাস। বোনাস পেয়েছেন দুইভাবে, দুইটার, সেটাও এখানে দেয়া আছে 20,200 টাকা। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের কথা যদি আমরা দেখি, উনি ওই 10% যেটা জমা দেন 12,060 টাকা। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ, যেটার কথা বলেছিলাম যে আমি হচ্ছে গিয়ে তফসিলে আমাদের এটা করমুক্ত আছে, তফসিলের অংশ 3 প্যারা 5 অনুযায়ী এটা করমুক্ত। প্যারা 5-এ আমরা এটার হিসাবটা দেখতে পাবো যে
আমার যে টোটাল ইনকাম আছে সেই টোটাল ইনকামের 1/3 পর্যন্ত আমি এই প্রভিডেন্ট ফান্ডের সুদ এক্সাম্পটেড আছে, বা 33.33%। আচ্ছা, ভাড়ামুক্ত আবাসন, যেটা অ্যানুয়াল ভ্যালু দেওয়া ছিল 3 লাখ টাকা। সুবিধা যেটা যেটা বলা আছে 2500 সিসি পর্যন্ত, আমি বলেছিলাম যে 2500 সিসির আগ পর্যন্ত একটা ভাড়া, মানে একটা টাকা ধরতে হয় মাসিক 10,000 টাকা করে, এবং 2500 সিসির পরে যে সেটা হয়ে যাবে হচ্ছে 25,000 টাকা করে, যেটা আমরা তার পরের অঙ্কে দেখতে পাবো। বিনোদন ভাতা আছে 5,000। তাহলে অব্যাহতিপূর্ব মোট আয় তার দেখাচ্ছে 6,05,720 টাকা। তো এখান থেকে 1/3 যদি আমরা বাদ দিই, বাদ দিলে চাকরি থেকে তার মোট আয়টা যেটা আসবে 4,03,813 টাকা। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে রিবেট। আমি আমি বারবার বলেছিলাম যে রিবেটের জন্য বা বিনিয়োগের জন্য আমরা দুইটা জিনিস এখানে আরো বেশি ছিল। একটা হচ্ছে স্বর্ণে কিছু উনি বিনিয়োগ করেছেন, আর একটা হচ্ছে বইপত্র কিনেছেন। স্বর্ণ এবং বইপত্র এগুলা যেহেতু হচ্ছে ডেইলি ইউজের বিষয়, তো ডেইলি ইউজ যেগুলা করবেন সেগুলো যেগুলা যেগুলা ডেইলি আমরা ব্যবহার করার জিনিস, তো এইগুলাও কখনো বিনিয়োগের অংশ হিসাবে পরিগণিত হয় না। তো তাই এই দুইটা বাদে বাকিগুলো যে যে চারটা ছিল সেই চারটাই হচ্ছে গিয়ে আমার বিনিয়োগ ভাতার অংশ হিসাবে এসেছে। যেমন হচ্ছে শেয়ারের যে উনি যে 2,000 টাকা বিনিয়োগ করেছিলেন। প্রভিডেন্ট ফান্ডের কথা যেটা আমি বললাম যে প্রভিডেন্ট ফান্ডের দুইটা অংশই, একটা অংশ কর্মচারীর, একটা হচ্ছে কর্মকর্তা মানে নিয়োগকর্তার। নিয়োগকর্তার 10% এবং কর্মচারীর 10%, এই জায়গাটায় আমরা ভুল করি সকলেই। আমরা বিনিয়োগ যখন ক্যালকুলেশন করি তখন যদি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকা দেখানো থাকে, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকা দেখানো থাকে, সেই ক্ষেত্রে বিনিয়োগের মধ্যেও তার ডাবল আসবে। বিনিয়োগে তার ডাবল মানে আমার আয়ের মধ্যে যে অংশ এসেছে আরপিএফ এ, ঠিক সেই অংশের ডাবল আসবে আমার বিনিয়োগে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে এই জায়গাটাই আমরা সবসময় ভুল করি। আমরা যে অঙ্কটা আমরা যেটা করেছি বা হচ্ছে কি আমি যেটা উত্তরও পেয়েছি, তো এখানে দুইটা জায়গাতে ওনাদের ভুল ছিল। দুইটা জায়গার একটা জায়গা হচ্ছে এই বিনিয়োগের এই অংশটা ভুল ছিল, যে বিনিয়োগে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা উনি বিনিয়োগের মধ্যে আনেন নেই। আর দ্বিতীয় ভুল ছিল হচ্ছে আমরা এখানে চাকরি থেকে যে আয়ের 1/3 অথবা 5 লাখ টাকা যেটা কম আমরা সেটা হচ্ছে বাদ দেই, কিন্তু ওখানে আরো বিভিন্ন খাতের আয় ছিল, শুধু চাকরি খাতেরই আয় না, চাকরি খাত এবং অন্যান্য খাতেরও আয় ছিল। তো চাকরি খাতের আয় থেকেই শুধুমাত্র 1/3 সেটা বাদ যাবে। সেটা সব টোটাল সব কিছুর উপরে না, শুধু চাকরি খাতের আয় থেকেই এই 1/3 বাদ যাবে। দেন যদি অন্যান্য খাত থাকে তাহলে অন্যান্য খাতগুলো পরবর্তীতে যোগ করতে হবে। তো এই জায়গাটা আমাদের ভুল করা যাবে না, আমরা এই জায়গাটা একটু ভুল করি। তো এটা আমাদের মনে রাখতে হবে, এই 1/3টা শুধুমাত্র চাকরি খাতের আয়ের জন্যই প্রযোজ্য, অন্য কারো জন্য এটা প্রযোজ্য না। তো জীবন বীমার প্রিমিয়ামের ক্ষেত্রে এখানে বলাই আছে যে আসলে প্রিমিয়াম যে কয় টাকা প্রদান করেছে অথবা পলিসি ভ্যালুর 10%, যেটা কম হয় সেটাই হচ্ছে গিয়ে আমরা বিনিয়োগের পরিমাণ হিসাবে উল্লেখ করতে পারি। তো বিনিয়োগের পরিমাণে যদি যেহেতু বিমা উনি 4,000 টাকা প্রদান করেছেন কিন্তু পলিসি ছিল 35,000 টাকা, তাহলে তার 10%-এ 3,500 টাকা হয়। তো যেহেতু এই 10%টা কম, তাই আমার বিনিয়োগের পরিমাণের ক্ষেত্রে এই 3,500 টাকাটাই আমার আসবে। ডিপিএস এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল 5,000 ইন্টু 500 ইন্টু 12, 6,000 টাকা। তো যেটা বলছিলাম যে এখন তাহলে রেয়াতটার জন্য আমরা পেলাম হচ্ছে গিয়ে আমাদের চাকরি থেকে আয় পেলাম 4,03,413 টাকা। তো এর 3% এটা একটা হতে পারে, অথবা আমার যে বিনিয়োগ হয়েছে 35,620 টাকা তার 15%, অথবা 10 লাখ টাকা, যেটা সবচাইতে কম। যেমন এখানে হচ্ছে বিনিয়োগের পরিমাণের উপরে 15%, 5,343 টাকা, এটাই সবচাইতে কম। তো এটাই আমাদের বিনিয়োগ রেয়াতের পরিমাণ বা বিনিয়োগ রেয়াত হিসাবে আমরা এটা আমাদের টোটাল আয়কর থেকে আমরা এটাকে বাদ দিতে পারবো। তো আমরা যদি কর দায় পরিগণনাটা যদি দেখি যে তার ইনকাম ছিল হচ্ছে গিয়ে 4,03,000
4,03,413 টাকা। তো 4,03,413 টাকা থেকে যদি প্রথম অংশে যদি 3,75,000 টাকা পর্যন্ত যদি আমরা, যেহেতু আমাদের কর দায় শূন্য, তাহলে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে 28,813 টাকা, যার 10% যদি হয় তাহলে 2,881 টাকা এটা তার কর আসে। তো এই কর দায় থেকে আমাদের আসলে বিনিয়োগজনিত কর কর রেয়াতি অনেক বেশি, 5,000 টাকার উপরে, 5,500 টাকা অলমোস্ট। তো এই 5,500 টাকা যেহেতু বিনিয়োগজনিত কর রেয়াত, তো বিনিয়োগজনিত কর রেয়াত ন্যূনতম বিধায়, আমার কর দায় ন্যূনতম বিধায় বিনিয়োগজনিত কর রেয়াত আমরা এখানে আসলে অ্যাপ্লাই করতে পারি নাই। তো যার কারণে আমাদেরকে ন্যূনতম করের আওতাধীন, দ্যাট মিন্স যেহেতু উনি ঢাকা সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা, সেই হিসাবে তার ন্যূনতম কর দায় হচ্ছে 5,000 টাকা। দ্যাট মিন্স তার কর, ওনাকে কর দিতে হবে 5,000 টাকা, যদিও ওনার কর দায় ছিল 2,881 টাকা। 2,881 টাকা না, যদি 1 টাকাও তার কর দায় থাকতো তাহলে তাকে মিনিমাম করের আওতায় 5,000 টাকা তাকে কর দিতে হতো। তাহলে এই ছিল আমাদের প্রথম অঙ্কর আসলে ইন ডিটেল। এবং দ্বিতীয় যে হোমওয়ার্কটা আমাদের দেয়া ছিল সেটা হচ্ছে গিয়ে একজন বহুজাতিক কোম্পানির সিইও, ওনার একটা ডিটেইল এখানে দেয়া আছে, তার বিভিন্ন খাতে যে আয়গুলো আছে সেই আয়ের পরিমাণ, ওনার যে বিভিন্ন খাতে যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের পরিমাণ, ওনার থেকে বিভিন্ন জায়গায় টিডিএস, দ্যাট মিন্স ট্যাক্স, উচ্ছে কর কেটে রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থা। তো সেই উচ্ছে কর্তনের পরিমাণও এখানে দেয়া আছে। তো এই সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে মিজানুর রহমান একজন বাংলাদেশের একটি বহুজাতিক কোম্পানির সিইও, ওনার 30শে জুন 2025 অর্থ সমাপ্ত আয় বছরের নিম্নোক্ত আয়গুলো উনি করেছেন। কি কি করেছেন? মূল বেতন পেয়েছেন 1.5 লাখ টাকা করে প্রতি মাসে। কোম্পানির হচ্ছে গিয়ে ফ্রি অ্যাকোমোডেশন পেয়েছেন, দ্যাট মিনস বিনা শুল্ক আবাসন পেয়েছেন, যার বার্ষিক মূল্য হচ্ছে গিয়ে 6 লাখ টাকা। তিনি একটি গাড়ি পেয়েছেন 3,000 সিসি। এই যে আমি যেটা বলেছিলাম যে 2500 সিসির বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে 25,000 টাকা হবে। এখানে হ্যাঁ, এই যে গাড়ি সুবিধা 3,000 সিসি, 2500 × 12 করা আছে। তো এরপরে উনি স্কুল সন্তান তিনজন আছে, যার জন্য প্রতি মাসে 1 লাখ টাকা করে উনি পেয়েছেন। তো তিনি 2টা বোনাস পেয়েছেন, ড্রাইভারের বেতন পেয়েছেন, ইউটিলিটি বিভিন্ন বিলের জন্য টাকা পেয়েছেন, চিকিৎসা ভাতা পেয়েছেন, বিদেশে ভ্রমণের জন্য টাকা পেয়েছেন। গুলশান ক্লাবে তার কিছু বিল ছিল, সেই বিলটাও পরিশোধ করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। তিনি বিভিন্ন সিকিউরিটিজে বা বিভিন্ন বিনিয়োগের উপরে সিকিউরিটিজের সুদ, দ্যাট মিন্স উনি যে বিভিন্ন শেয়ারে বা বিভিন্ন জায়গাতে যে উনি ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের এগেনস্টে উনি ইন্টারেস্ট পেয়েছেন। ডিপিএস হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, বিভিন্ন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগ হতে পারে। তো তার যে ওই যে ইন্টারেস্ট উনি পেয়েছেন, সেই ইন্টারেস্ট পেয়েছেন হচ্ছে 1,75,000 টাকা। বাড়ি ভাড়া পেয়েছেন উনি 12 লাখ টাকা, বাড়ি ধারার একটি বাড়ি থেকে। জীবন বীমার প্রিমিয়াম প্রদান করেছেন হচ্ছে গিয়ে 1,50,000 টাকার। তালিকাভুক্ত বিভিন্ন শেয়ারে উনি বিনিয়োগ করেছেন 15 লাখ টাকার। নগদ লভ্যাংশ পেয়েছেন, সেই জায়গায় বিনিয়োগের নগদ লভ্যাংশ পেয়েছেন হচ্ছে 2,02,500 টাকা। এই জায়গাতে একটা ব্র্যাকেটে একটা কথা লেখা আছে নিট। এই নিটটাকে আমাদের আসলে মাথায় রাখতে হয়। নিট মানে হচ্ছে গিয়ে আফটার টিডিএস উনি পেয়েছেন, আফটার মানে উনি যা পাওয়ার কথা ছিল তার থেকে ওনার টিডিএস কেটে ওনাকে 2,02,500 টাকা প্রদান করা হয়েছে। দ্যাট মিন্স আমরা যতটুকু জানি যে নগদ লভ্যাংশ থেকে হচ্ছে গিয়ে 10% টিডিএস কাটা হয়, এটা অ্যাজ ইউজুয়াল। যাদের টিন আছে তারা সবাই জানে যে টিন থাকলে তাদেরকে 10%, আর টিন না থাকলে তাদের ক্ষেত্রে 15% হচ্ছে গিয়ে টিডিএস কাটা হয়। তো এরপরে ওনার আছে উচ্ছে কর কর্তন। ওনার থেকে আসলে টিডিএস আকারে ওনার যে স্যালারি আছে স্যালারির এগেনস্টে টিডিএস আকারে 7 লাখ টাকা আসলে টিডিএস কেটে রাখা হয়েছে। তো এই ছিল মূলত মিজানুর রহমানের আয়, আয়ের বিভিন্ন যে এরিয়া বা বিভিন্ন দিক। তো আমরা এখন দেখব যে আসলে ওনার টোটাল আয় আসলে কত আসছে।
তো সেটা যদি আমরা একটু দেখি, তো উনি মূল বেতন পেয়েছেন 1.5 লাখ টাকা করে, 18 লাখ টাকা। বিনা বিনা ভাড়ায় আবাসন পেয়েছেন 6 লাখ টাকা, গাড়ি সুবিধায় পেয়েছেন 3 লাখ টাকা, স্কুল পড়ুয়া সন্তানদের ক্ষেত্রে পেয়েছেন 12 লাখ টাকা। এখানে প্রতি মাসে যেহেতু 1 লাখ টাকা করে, 12 মাসে 12 লাখ টাকা পেয়েছেন। আচ্ছা, উৎসব বোনাস পেয়েছেন 1.5 লাখ টাকা, উৎসব বোনাস পেয়েছেন 3 লাখ টাকা, ড্রাইভার ভাতা পেয়েছেন 1,20,000 টাকা, ইউটিলিটি বিলের জন্য টাকা পেয়েছেন 3 লাখ টাকা, চিকিৎসা ভাতা পেয়েছেন 60,000 টাকা, বিদেশে ভ্রমণ ভাতা পেয়েছেন 1 লাখ টাকা। কোম্পানি থেকে কোম্পানি কর্তৃক বিভিন্ন পরিশোধিত ক্লাবের বিল হিসাবে বিল বাবদ উনি পেয়েছেন 2,95,000 টাকা। টোটাল ওনার চাকরি থেকে আয় এসেছে 50,75,000 টাকা, যার 1/3 বাদ দিতে গেলে অনেক বেশি হয়ে যায়। তাই আহ, তাই অথবা 5 লাখ টাকা, যেটা বেশি যেটা কম, দ্যাট মিন্স 1/3-এ অনেক বেশি হয়ে যাবে, প্রায় 15-16 লাখ টাকার উপরে হয়ে যাবে। তো উনি 5 লাখ টাকা পর্যন্তই ওনার কর অব্যাহতি পাবেন। তো চাকরি থেকে ওনার করযোগ্য আয় আসে হচ্ছে গিয়ে 45,75,000 টাকা। এরপরে উনি যে ভাড়া থেকে যে আয়টা আছে, ভাড়া থেকে আয় বা তার বার্ষিক মূল্য 12 লাখ টাকা আছে। তো ওখান থেকে 25% হচ্ছে গিয়ে তার মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ বাদ যাবে, তাহলে উনি 9 লাখ টাকা এখান থেকে আয় হবে। আর্থিক পরিসম্পদ থেকে বলতে গেলে সিকিউরিটিজের যে সুদ আছে সেখানে 1,75,000 টাকা, এবং নগদ লভ্যাংশ, যেটা আমি বলেছিলাম যে নগদ লভ্যাংশের ক্ষেত্রে ওনার টিডিএস বাদ দিয়ে ওনাকে দেওয়া হয়েছিল 2,02,500 টাকা, যেটাকে গ্রস আকারে যদি আমরা নিয়ে আসি তাহলে 2,25,000 টাকা, এই টোটাল 4 লাখ টাকা। তো ওনার টোটাল আয় দাঁড়ায় হচ্ছে 58,75,000 টাকা। তো সেখান থেকে যদি আমরা দেখি যে ওনার যে বিনিয়োগ যেটা ছিল, বিনিয়োগ ছিল হচ্ছে শেয়ারে 15 লাখ টাকা, এবং হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম ছিল 1.5 লাখ টাকা। তো এই ছিল তার 16,50,000 টাকা। এখন যদি আমরা দেখি যে ওনার 58,75,000 টাকার 3% হচ্ছে গিয়ে 1,76,250 টাকা বিনিয়োগ, রেয়াতের পরিমাণ, অথবা হচ্ছে 16,50,000 টাকার 15%, 2,47,500 টাকা, অথবা 10 লাখ টাকা। তো এই জায়গায় দেখাই যাচ্ছে যে 1,76,250 টাকাই কম। তো যেহেতু এটাই হচ্ছে গিয়ে বিনিয়োগজনিত কর রেয়াত হিসাবে উনি দাবি করতে পারবেন। তো ওনার করের হার যদি আমরা একটু দেখি যে উনি প্রথম 1,75,000 টাকা হচ্ছে গিয়ে 3,75,000 টাকা হচ্ছে যে শূন্য কর, পরবর্তী 3 লাখ টাকা 10%, তার পরবর্তী 4 লাখ টাকা 15%, তার পরবর্তী 5 লাখ টাকা 20%, তার পরবর্তী 20 লাখ টাকা 25%, অবশিষ্ট 23 লাখ টাকা, ওনার 23 লাখ টাকা থাকে, তো সেটার 30%। এই টোটাল মিলে ওনার কর দায় দাঁড়ায় হচ্ছে গিয়ে 13,80,000 টাকা। তো সেখান থেকে উনি বিনিয়োগ কর রেয়াত বাদ দিয়েছেন যে 1,76,250 টাকা। কর্তনকৃত টিডিএস, দ্যাট মিনস উনি 7 লাখ টাকা কর্তন করেছেন, প্লাস 22,500 টাকা। এই 22,500 টাকা হচ্ছে, আমরা যদি দেখি এই যে নগদ লভ্যাংশ, যে 2,02,500 টাকার এগেনস্টে 2,25,000 টাকা হচ্ছে গিয়ে তার এখানে কিন্তু আয় হিসেবে দেখানো হয়েছে। তো বাকি টাকাটা ছিল হচ্ছে টিডিএস, এই যে টিডিএস থেকেও আবার সেটা বাদ দেওয়া হয়েছে। দ্যাট মিনস প্রথমে তাকে যোগ দেখানো হয়েছে এবং পরবর্তীতে সেটা বাদ দেওয়া হয়েছে, তার মানে এটা প্রায় সমান সমান হয়ে যায়। তাহলে 7,22,500 টাকা যদি এখান থেকে টোটাল বাদ দেওয়া হয়, তাহলে তার নিট কর দায় দাঁড়ায় 4,81,250 টাকা, যেটা ওনাকে প্রদান করতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি, যদি আমরা বলি যে চাকরি থেকে আয়ের যে আসলে বিষয়গুলো, যদি আমরা লাস্ট 3টা ক্লাসে আমরা চাকরি থেকে আয়ের উপরেই আসলে পড়তেছি, এই 3টা ক্লাস যদি আমরা মোটামুটি রিক্যাপ করতে পারি, আমি আশা করব যে চাকরি থেকে আয়ের যে কোনো ধরনের কোশ্চেন যদি আসে তাহলে সেটা আমরা সলভ করতে পারবো। তো এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে একটা হোমওয়ার্ক আমি আবারও দিয়ে রেখেছি, যে এখানেও একটা হোমওয়ার্ক আমরা দিয়েছি। সেই হোমওয়ার্কটা এইরকম যে একজন এইচআর ম্যানেজার, যিনি জুলাই 25, তার মূল বেতন ছিল 52,000 টাকা, যেটার বেতন স্কেল দিয়ে দেওয়া হচ্ছে 40,000 ইন্টু 8, 72,000, এইভাবে হচ্ছে গিয়ে তার ইনক্রিমেন্ট।
তার বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্টের তারিখ হচ্ছে 26শে মার্চ। দ্যাট মিন্স মার্চ মাসের শেষেই উনি হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট হয়, মানে এপ্রিল থেকে ওনার হচ্ছে এই ইনক্রিমেন্টটা হয়। আচ্ছা, তিনি 30শে এপ্রিল 2026 তারিখে আজিয়াটা লিমিটেড থেকে চাকরিচ্যুত হন এবং 1 জুনে হচ্ছে গিয়ে উনি গ্রামীণ ফোনে যোগদান করেন। তো উনি আজিয়াটার যে যখন ছিলেন তখন উনি যে ধরনের সুবিধাগুলো পেয়েছেন সেটা বাম পাশে আছে, এবং গ্রামীণ ফোন থেকে যে ধরনের সুবিধা উনি পাবেন বা পেয়ে থাকেন সেগুলো ডান পাশে আছে। তো এই দুইটা বিষয়ের উপরে ভিত্তি করেই, এবং সেই সাথে ওনার আয় বছরে কিছু বিনিয়োগও আছে, যেটা গ্রামীণ ফোনের নিচে শেষের দিকে যে 3টা বিনিয়োগ আছে, এই 3টা বিনিয়োগের কথা এখানে বলা আছে। তো এখন 2026-27 কর বছরের জন্য জামান সাহেবের মোট আয় এবং করদায় পরিগণনা করতে হবে, যেটা আপনারা একটু করে দিবেন। আমি দেখব যে আপনাদের মোটামুটি হয়েছে কিনা। যারা এই অঙ্কটা যদি হুবহু করতে পারেন তাহলে আমি বলবো যে চাকরি থেকে আয়ে ওনার যে আর কোনো ধরনের অঙ্ক আসুক বা প্র্যাকটিক্যালি ওনার কাছে যদি এই ধরনের ইনফরমেশন দেওয়া হয় তাহলে উনি সকল ইনফরমেশনের উপরে ভিত্তি করে উনি ওনার ট্যাক্স অ্যাসেসমেন্টটা করতে পারবেন। তো এরপরে আমরা আসলে ভাড়া থেকে আয়, ইনকাম ফ্রম রেন্ট, যেটা আমাদের ধারা 35 থেকে 39 পর্যন্ত, ধারা 35 থেকে 39 পর্যন্ত হচ্ছে ভাড়া হতে আয়। তো সেইটা আমরা আসলে দেখব যে আসলে ভাড়া হতে আয় কি কি বলা আছে। মূলত ভাড়া হতে আয় হিসাব করার জন্য আমাদেরকে গৃহ সম্পত্তি, রেন্ট আউট অথবা প্রপার্টি এবং সেই সাথে অ্যানুয়াল ভ্যালু, এই 4টা বিষয়ের উপরে আমাদেরকে আসলে বোঝার বিষয় থাকে যে গৃহ সম্পত্তি বলতে আসলে আমরা কি বুঝি। গৃহ সম্পত্তি বলতে আমরা বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ছাড়াও আসবাবপত্র, এর সঙ্গে যুক্ত যে আসবাবপত্র, যে ফিকচার থাকে, যে জমির অংশ থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে গৃহ সম্পত্তির মধ্যে হয়ে থাকে। এছাড়া গুদাম বা ফ্যাক্টরি ভবনের মধ্যে যদি কোনো যন্ত্রপাতি থাকে, এই যন্ত্রপাতি কখনোই গৃহ সম্পত্তির মধ্যে আসবে না। গুদাম বা ফ্যাক্টরি ভবনে যন্ত্রপাতি এবং হচ্ছে প্ল্যান্টের যে অন্যান্য মেশিনারিজ থাকে, এই মেশিনারিজগুলো কখনোই গৃহ সম্পত্তির মধ্যে আসবে না। আচ্ছা, ভাড়া দেয়া, যদি মালিক হস্তান্তর না করে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করা, এটাকেই ভাড়া দেয়া বলা হয়। আমরা কিছু সংজ্ঞা দেখছি আর কি। সম্পত্তি বলতে কি বোঝাচ্ছে? গৃহ সম্পত্তি ছাড়াও জমি, ফ্যাক্টরি ভবন, ব্যবসায়িক প্রাঙ্গণ, যন্ত্রপাতি, এমনকি ব্যক্তিগত যানবাহনও এই তালিকার অন্তর্ভুক্ত। বার্ষিক মূল্য, এই বার্ষিক মূল্যটা আসলে ভাড়া হতে আয়ের জন্য একটা বড় বিষয়, যে আমাকে অ্যাসেসমেন্ট ভ্যালু, দিন শেষে অ্যানুয়াল ভ্যালু, এবং অ্যানুয়াল ভ্যালু থেকে আমাকে অ্যাসেসমেন্ট ভ্যালুতে যে আমার ভাড়া থেকে আয়ে এই পুরো বছরে এত টাকা, এইটা আইডেন্টিফাই করতে হয়, এবং এইটা আইডেন্টিফাই করার পরই আমার অনুমোদনযোগ্য যে ব্যয়গুলো আছে সেই ব্যয় বাদ দিয়ে, এবং সেই সাথে আমার যে বাণিজ্যিক এবং অবাণিজ্যিকের মেরামত রক্ষণাবেক্ষণ ভাতা যেটা আমাদের আছে 20% or 25% or 30%, এটা যদি আমরা বাদ দিই তাহলেই আমরা ভাড়া থেকে ইনকামটা আমরা পেয়ে যাই। তাহলে ভাড়া থেকে ইনকামের জন্য বিশেষ আর একটা ব্যবস্থা আছে, যদি সে কাগজপত্র মেনটেন করে তাহলে আমাদের ধারা 39 তার জন্য প্রযোজ্য হবে। যদি উনি সকল ধরনের কাগজপত্র মেনটেন করেন তাহলেই ধারা 39 প্রযোজ্য হবে। যদি কাগজপত্র মেনটেন না করেন তাহলে ধারা 39 প্রযোজ্য হবে না। তো ধারা 39 প্রযোজ্য হওয়ার জন্য অবশ্যই কাগজপত্র মেনটেন করাটা শর্ত। এখন সত্যি কথা বলতে গিয়ে কি, ধারা 39 হচ্ছে এই 30% বা 25% যেটা মেরামত রক্ষণাবেক্ষণ ভাতা যেটা প্রদান করা হয়, তার থেকে যদি কম হয়, 25 বা 30%-এর কম যদি হয় আমার মেরামত রক্ষণাবেক্ষণ ভাতা, তাহলে বাকি টাকাটা আমাদের ইনকাম হিসেবে দেখাইতে হয়। তো এটার কারণে 39-এর ধারাতে আসলে আমাদের না পড়াটাই উচিত। যদি আমরা পড়ে যাই
তাহলে বেশি হলে তো আমরা কখনোই পাবো না, রক্ষণাবেক্ষণ ভাতাটা কখনোই পাবো না, কিন্তু কম হলে আমাদের সেক্ষেত্রে প্রবলেম হয়। তো যাই হোক, আমরা আবার একটু আর একটা লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি, যেই লিঙ্কে আপনারা একটু জয়েন করবেন, তারপরে আমরা আবার এটা পুরোপুরি শুরু করব। ধন্যবাদ।